আসসালামু আলাইকুম দর্শক। সাম্প্রতিক বাংলাদেশের নানা বিষয় নিয়ে আজকে আমাদের সঙ্গে আলোচনায় আছেন রাজনৈতিক বিশ্লেষক। নমস্কার, আমি তরুণ ঘোষ। আমি আপনাদের বলেছিলাম যে আমেরিকা কিভাবে এবার চাপ দেবে। সার্জিও গোর ফিরে এসছেন, ওখানে রয়েছেন ব্রেট ক্রিস্টেনসেন। সার্জিও গোর ফিরে এসে তারপর যে সমস্ত রিপোর্ট ট্রাম্পকে দিয়েছেন, সেই রিপোর্ট ট্রাম্প তো অত্যন্ত ক্ষিপ্ত এবং রাগান্বিত যে আমাদের দেশ এইভাবে আর একটা দেশকে শেষ করে দিয়েছে একটা ভুল বার্তার উপরে। এখন তাহলে আমাদের দোষ যখন আমাদেরই শোধরাতে হবে, যেটা এর আগেও আমি বলেছি। সব থেকে কড়া যে বার্তাটা যেটা আবার বাংলাদেশের প্রতি যেতে চলেছে, সেটা হচ্ছে বাংলাদেশকে FATF এর আন্ডারে ফেলে দেওয়া। এখনই ব্ল্যাক লিস্টেড করবে কিনা বুঝতে আমি জানি না। FATF এর দুটো লিস্ট আছে, একটা হচ্ছে গ্রে লিস্ট, একটা হচ্ছে ব্ল্যাক লিস্ট। এই FATF এ মাঝে মাঝেই এই পাকিস্তান ঢোকে, আবার পাকিস্তান ব্ল্যাক লিস্ট থেকে বেরিয়ে গ্রে লিস্টে চলে যায় এই টেরোরিজমের জন্য। এখানেও বাংলাদেশে সেই একই কাণ্ড ঘটবে টেরোরিজমের জন্য, এবং একটা শান্তিপূর্ণ দেশকে অশান্ত করে দেওয়া এবং যত আপনার আইনি প্রক্রিয়া রয়েছে সেগুলোকে লাটে তুলে দেওয়ার জন্য এই গ্রে লিস্ট আর ব্ল্যাক লিস্ট। আমি জানি না গ্রে লিস্টে ফেলবে না ব্ল্যাক লিস্টে ফেলবে, তবে ট্রাম্প যখন শুরু করেছেন তখন আমার মনে হয় ব্ল্যাক লিস্টেই যাবে। আপাতত ব্ল্যাক লিস্টে যে দেশগুলো রয়েছে সেটা হচ্ছে ইরান, মায়ানমার, আর একটা কোন দেশ আছে যেন, তিনটে দেশ আছে ব্ল্যাক লিস্টের মধ্যে। পাকিস্তান আগে ছিল, পাকিস্তান এখন বেরিয়ে গিয়েছে। আবার যেদিন দরকার ফুরিয়ে যাবে সেদিনকে আবার ব্ল্যাক লিস্টেড করে দেবে। এবার ব্ল্যাক লিস্ট হওয়ার মানে কি আগে দেখে নিন যে ব্ল্যাক লিস্টে কি আছে। ব্ল্যাক লিস্ট বলছে ফাইন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স FATF মেনটেন্স টু প্রাইমারি ওয়ার্নিং লিস্ট টু প্রোটেক্ট দ্য গ্লোবাল ফাইন্যান্সিয়াল সিস্টেম। The blacklist high risk jurisdiction subject to call for action, and the grey list jurisdiction under increased monitoring. এবার আপনারা এখানে দেখে নিন, যদি আপনাদের কৌতূহল থাকে আপনারা এটাকে পজ করে আপনারা বড় করে দেখে নিতে পারেন। সেটা হচ্ছে গ্রে লিস্টে কি কি শর্ত আছে এবং ব্ল্যাক লিস্টে কি কি শর্ত আছে। আমি মর্মার্থ আপনাদের বলে দিচ্ছি। ব্ল্যাক লিস্ট যদি হয়ে যায়, ব্ল্যাক লিস্টেড কান্ট্রি হিসেবে বাংলাদেশ যদি পড়ে যায়, তাহলে ডলারে কোনো কাজই করতে পারবে না। ডলার বলে যে একটা বস্তু আছে সেটা কাগজ হয়ে যাবে, মানে ডলারটা নিষিদ্ধ করে দেবে, যেটা পাকিস্তানকে মাঝে মাঝেই করে টাইট মারার জন্য। এখন ডলার হচ্ছে কি আন্তর্জাতিক একটা মুদ্রা। আপনার কাছে 20 বিলিয়ন 40 বিলিয়ন 600 বিলিয়ন ডলার আছে, কিন্তু ডলারটাকে আমেরিকা বাতিল করে দিল, তার কারেন্সি সে বাতিল করে দিল, এই দেশের জন্য বাতিল। সুইফট ক্লোজ করে দিল। সুইফটে বিভিন্ন অ্যাকাউন্ট বিভিন্ন দেশের রয়েছে, বাংলাদেশের যে জানলাটা আছে, উইন্ডো আছে, উইন্ডোটাকে ব্লক করে দিল। তাহলে আপনাদের কি অবস্থা হবে? এইটার কিন্তু একটা আভাস সার্জিও গোর তারেক রহমানকে দিয়ে এসেছিলেন, একটা লম্বা কাগজের লিস্ট দিয়েছিলেন। সেখানে উনি যেটা উল্লেখ করেছেন আজকে আমি জানতে পারলাম, গত পরশু দিনের যে বৈঠকটা ছিল, যে ডক্টর জয়শঙ্কর, অজিত দোভাল, প্রিন্সিপাল সেক্রেটারি আমাদের প্রমোদ কুমার মিশ্রা, PK মিশ্রা,
তাদের উপস্থিতিতে যে মিটিংটা ছিল সেই মিটিংয়ে কিন্তু উনি ব্যাখ্যা করেছিলেন কি চিঠিটা উনি দিয়েছেন। সেখানে পরিষ্কার করে লেখা ছিল যে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে এবং আইসিটি নামে কি একটা বানিয়েছে না, হ্যাঁ, একটা ঢপের চপ, ওইটাকে বাতিল করতে হবে এবং ওইখানে যত মামলা আছে এবং ফলস মামলা, আওয়ামী লীগের যত কর্মী এবং শেখ হাসিনার ওপরে সেই মামলাগুলো যদি অবিলম্বে প্রত্যাহার না করা হয়, তারেক রহমান সরকার তো থাকবে না, প্রথম কথা। দ্বিতীয় কথা, অন্য কোনো গভর্নমেন্ট যে ফর্ম করবে তার পথটাও একদম মেরে দিচ্ছে ব্ল্যাক লিস্ট অথবা গ্রে লিস্ট। কারণ দেশ চালাতে গেলে তো টাকার দরকার, আর টাকা যদি না থাকে তাহলে দেশ চলবেই করে, খাদ্য পানীয় জল এই সমস্ত আসবেই করে। এদিকে রূপপুর পারমাণবিক কেন্দ্র নিয়ে আবার একটা গন্ডগোল লেগেছে। $13.38 বিলিয়ন ওইটাতে লগ্নি করেছিল রাশিয়া। তার 90% অর্থ দিয়েছিল রাশিয়া এবং 10% অর্থ দিয়েছিল শেখ হাসিনার সরকার। এবার সেই অর্থ তো ইউনুসের সময় থেকে তো আর অর্থ দেওয়া হয়নি। ইতিমধ্যে হয়েছে কি, স্যাংশন চাপিয়ে দিয়েছে রাশিয়ার ওপরে। যদিও তখন রাশিয়ার ওপরে স্যাংশন ছিল, অর্থ দিতে পারতো না, তাই রাশিয়া একটা বিকল্প পথ বলেছিল যে ভারতের রুপিতে আমাদেরকে শোধ করো। এটা একটা মেকানিজম যেটা রাশিয়ার সঙ্গে আছে, বিশ্বের আরো 20টা দেশের সঙ্গে আমাদের আছে, যে রুপিতে ট্রেড। কালকে যদি চায়নার সঙ্গে আমাদের হয়ে যায়, রুপি আর ইয়েনে যদি ট্রেড আমরা মেকানিজম করে দিই, তাহলে আর ডলারকে এড়িয়ে গিয়ে আমরা রুপি আর এতে চাইনিজ এতে কারেন্সিতে আমরা ব্যবসা করতে পারবো। তার জন্য একটা মেকানিজম দরকার। সেই মেকানিজমটা কিন্তু বাংলাদেশে করা আছে, সোনালী ব্যাংক এবং বোধহয় এক্সিম না কি একটা ব্যাংকে একটা করা আছে, এই মেকানিজমটা করা আছে। রাশিয়া বলেছে এই মেকানিজমের আন্ডারে আপনারা ভারত থেকে আপনারা রুপি কিনুন, রুপি কিনে আমাকে রুপিকে ট্রান্সফার করুন। আপনি যদি ডলারে না দিতে পারেন, কারণ দেখাচ্ছে ডলার আমি দিতে পারছি না, তা ডলার যদি না দিতে পারো তাহলে বিকল্প পথ কি? বিকল্প পথ আমি তোমায় বলে দিচ্ছি, তোমার ওখানে মেকানিজম করা আছে। শেখ হাসিনার সময় এটা হয়েছিল যে ডলার যদি সংকট হয় তাহলে রুপিতে ব্যবসা হবে এবং টাকা, রুপি আর টাকা এইটাতে ব্যবসা হবে। রুপি দিয়ে টাকা দিয়ে রুপি নিলেন, সেই টাকা রুপিটা নিয়ে আপনি সোজা রাশিয়ার যে ব্যাংক আছে, রাশিয়ার ব্যাংকে বাংলাদেশেই আছে, তাহলে বাংলাদেশে রাশিয়া একটা ব্যাংক একটা বাংলাদেশে একটা স্থাপন করে দেবে, রাশিয়া দিয়ে দাও, ঝামেলা মিটে যাবে। তুমিও থার্ড কান্ট্রি থেকে নিচ্ছ, তারপরে তোমার মেকানিজম আছে, তাহলে রাশিয়ার মেকানিজমটা করতে হয়। রাশিয়া তাহলে ওখানে একটা ব্যাংক করে নেবে যেখানে রুপিটা ওদের কারেন্সিতে ট্রান্সফার হয়ে যাবে। এখন এইটা নিয়ে টালবাহানা তারেক রহমান সরকার করছে, কিন্তু কোনো উচ্চ বাচ্চা আপনাদের কাগজে কিন্তু নেই। পায়রা রূপপুর কেন্দ্র যে কোনো দিন কিন্তু বন্ধ হয়ে যেতে পারে, যেভাবে যাচ্ছে, মানে আপনাদের সরকার যেভাবে চলছে, টাকা দেবে না, আর ভারতের থেকে তো রুপি কিনবেই না, কারণ ভারত হলো গিয়ে প্রধানতম শত্রু। শত্রুবোধ থেকে তারা রুপি টুপি নেবে না,
তাদের এখানে কারেন্ট যদি অফ হয়ে যায়, রূপপুর কেন্দ্র পারমাণবিক কেন্দ্র যদি বন্ধ হয়ে যাক, বন্ধ হয়ে যাবে। আমরা অন্ধকারে থাকবো। ওই ভুট্টো যেরকম বলেছিল, ঘাস খাएंगे पर পরমাণু বোমা বানাएंगे। আর আমরা ঘাস খেয়ে থাকবো, আমরা কেরোসিন জেলে থাকবো, আমাদের ইন্ডাস্ট্রির দরকার নেই, আমরা এভাবেই চালিয়ে যাব। এটা হচ্ছে বাংলাদেশের এখন আর কি মানে অবস্থা। তো দুটো প্যাচে বাংলাদেশ পড়েছে। এক হচ্ছে রাশিয়া ঠিক এই সময় চেয়ে পাঠিয়েছে আপনার টাকাটা, যদি টাকা না দাও তার রূপপুর পারমাণবিক কেন্দ্র বিদ্যুৎ উৎপাদন বন্ধ, তার মানে বিদ্যুৎ ব্যবস্থায় একটা ব্যাপক ধস। আর দুই হচ্ছে অবিলম্বে যদি শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নেতাদের উপরে এবং সাংবাদিক, যারা লেখক সাংবাদিক, যে সমস্ত ফলস মামলায় যাদেরকে ওই কোর্টে লাগিয়ে দেওয়া হয়েছে, মৃত্যুদণ্ড, হ্যান ত্যান, যাবজ্জীবন, যা খুশি তাই করেছে, অবিলম্বে সেগুলোকে তুলে নিতে হবে। যদি না তুলে নেন, তারেক রহমানকে সে চিঠিটা দিয়ে এসছে। তারেক রহমান বলেছেন আই উইল লুক ইনটু ইট। তো তারেক রহমান কি এখন ওখানে লুক ইনটু ইট করবেন তো আমি জানি না। তো তারেক রহমান সরকারকে ব্যবস্থা নিতেই হবে। আর যদি না নেন, তাহলে পরে বিশ্বজুড়ে ডলারের যে আপনার রমরমা ব্যবসা, সেই ব্যবসায় আপনি আর অংশগ্রহণ করতে পারবেন না। ডলারটা হয়ে যাবে আপনার কাগজের টুকরো। সুতরাং ভেবে নিন আপনারা কি করবেন। আমি বলেছিলাম যে এই অবস্থা থেকে বাঁচতে গেলে জয় শ্রীরাম বলে একদম মোদিজির পায়ে ড্রাইভ দিয়ে দিন, তাহলে তিনিই বাঁচাতে পারেন, তিনিই এখনো বাঁচাতে পারেন, একমাত্র তিনি। আর না হলে পরে আপনারা প্রথম তো তারেক রহমানের গদি উল্টাবে, দ্বিতীয় হচ্ছে গদি উল্টারে কোনো সরকার স্থাপন হবে না, তৃতীয় হচ্ছে শেখ হাসিনা তাল টুকতে টুকতে তখন ঢুকে যাবেন। তার উপরে কোনো সরকারই যদি পড়ে যায়, তাহলে কোথায় মামলা, কোথায় কি? একে বলে চাপের নাম বাবাজি। তারেক রহমান প্রমাণ করেছিলেন যে তিনি ইউনূসের সাথে কোনো আলগা মাখামাখি চান না। আর সালাউদ্দিন আহমেদ তারেক রহমানের হয়ে বারবার সংসদের বাইরে দাঁড়িয়ে বলেন আমরা জুলাই সনদে তখন রাজি হয়েছিলাম, গণভোটে রাজি হয়েছিলাম, কারণ ইউনূস সরকারের ধান্দা ছিল যে তারা যতদিন ইচ্ছা ক্ষমতায় থাকবে এসব করে, সে কারণে ছিলাম। কিন্তু আমরা আসলে ইউনূস সরকারের ধান্দা বুঝেছিলাম, কিন্তু তাদের সঙ্গে একমত ছিলাম না। এবং তারেক রহমান কোনোদিন বলেন নাই না না সালাউদ্দিন সাহেব এসব বলবেন না, বরং পরিষ্কার তারেক রহমানের ইঙ্গিত ছাড়া ইউনূস সাহেবের এরকম প্রকাশ্য বদনাম, তার ক্ষমতায় থাকার ধান্দার বিষয়টা প্রকাশ করে দেওয়া সালাউদ্দিনের পক্ষেও সম্ভব হতো না। বাংলাদেশে 5ই আগস্টের দ্বিতীয় বর্ষপূর্তিতে একটা চমকপ্রদ ঘটনা ঘটেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান উপদেষ্টা, অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে হাত রেখে জুলাই জাদুঘর উদ্বোধন করে এসেছেন। আপনারা যারা লক্ষ্য করেছেন তারা নিশ্চয়ই জানবেন এই জুলাই জাদুঘর উদ্বোধন করা নিয়েই প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যাপক আপত্তি ছিল। কারণ এই যে সব কৃতিত্ব তরুণদের দখলে নিয়ে নেওয়া এবং অন্তর্বর্তীকালীন সরকারি সেই বিপ্লবের প্রধান প্রতিভূ, এসব প্রমাণ করতে এই যে এইসব জাদুঘর করে ফেলা, এগুলো নিয়ে বিএনপি তারেক রহমান মহা বিরক্ত ছিল। এবং এই যে একটা মুক্তিযুদ্ধের মানে সমতুল্য বিপ্লব ঘটিয়ে ফেলেছে তরুণেরা, যার কিনা নায়ক নাহিদ, আসিফ এরা এবং আবু সাইদের মতো এত বড় বিপ্লবী আর কেউ নেই। আর সেখানে তারেক রহমান, যিনি কিনা লন্ডনে ছিলেন 17 বছর আরামে আয়েসে, স্ত্রী কন্যা সহ, তিনি এ বিপ্লবের কিচ্ছু বোঝেন না, এ বয়ান প্রতিষ্ঠা করতেই এই জুলাই জাদুঘর। এবং বিএনপিকে সেখানে কিছু মাত্র কৃতিত্ব দেওয়া হয় নাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ইউনূসের ষড়যন্ত্রে এবং তার সাঙ্গপাঙ্গরা, মানে এসব মুস্তফা সরোয়ার ফারুকিরা মিলে সেই বয়ানটাকে আরো প্রতিষ্ঠা করতেই বেগম খালেদা জিয়া, তারেক রহমান, বিএনপির নেতা কর্মীদের এই যে দীর্ঘ 17 বছরের সংগ্রাম, কারাবাস, এসবের সবকিছু এই জুলাই জাদুঘরে তুলে
তুলে ধরতে ব্যর্থ হয়েছে কিংবা ইচ্ছা করে এড়িয়ে গেছে, সেই জায়গা থেকে বিএনপির এই গণভবনের ভেতর হঠাৎ করে একটা জাদুঘর প্রতিষ্ঠা নিয়ে কোনো উচ্ছ্বাস ছিল না। এবং নাহিদ ইসলামদের বারবার আলটিমেটাম দেওয়া, মানে জাতীয় নাগরিক পার্টি বারবার বলছিল এত তারিখের মধ্যে না করলে সরকার পতনের আন্দোলন, অত তারিখের মধ্যে না করলে সরকার পতনের আন্দোলন। এই অবস্থায় অবশেষে 5ই আগস্ট এসে তারেক রহমান এই জাদুঘরটি উদ্বোধনটুকু অন্তত করবেন, সেই ঘোষণা সংস্কৃতি মন্ত্রী নিতাই রায়চৌধুরীর কাছ থেকে এসেছিল। অথচ মানে যেদিন ঘটনাটি ঘটলো 5ই আগস্ট, সেদিন তারেক রহমানের আশপাশে সেই জুলাই আগস্টের তরুণ বীরদের কাউকে দেখা গেল না, কাউকে সরকার দাওয়াত করে নাই, না নাহিদ ইসলাম, না আসিফ মাহমুদ সজীব ভুইয়া, না মানে ডক্টর ইউনূসের মাস্টারমাইন্ড মাহফুজ আলম, মানে কেউ না। এমনকি বিরোধী দলীয় নেতা জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানও দাওয়াত পেলেন না। তারেক রহমান নিজে এই জাদুঘর উদ্বোধন করতে গেলেন। উদ্বোধন করতে গিয়ে বললেন, এই যে জুলাই আন্দোলন সেটা কোনো ব্যক্তি, দল বা কোনো একক সংগঠনের নয়, এই কৃতিত্ব সবার, মানে এই কৃতিত্ব বিএনপিকেও দিতে হবে, এই কৃতিত্ব কিছুতেই নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ এদেরকে দিয়ে দেওয়া যাবে না, শুধু তরুণদেরকে দিয়ে যাওয়া যাবে না, 60 বছরের তারেক রহমানকেও দিতে হবে। এই বক্তৃতা দিলেন। কিন্তু তার চেয়েও বিস্ময়কর, সবচেয়ে চমকপ্রদ আমার কাছে যেটা, সেটা হচ্ছে তিনি কিনা সেই জাদুঘর উদ্বোধনে সাথে নিয়ে হাজির হলেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে। ভীষণ তাৎপর্যপূর্ণ। যে সময়ে এখনো তারেক রহমান রাষ্ট্রপতি নির্বাচন করে ওঠেন নাই এবং রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব বিএনপির স্থায়ী কমিটি প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর ন্যস্ত করেছেন। এবং ইউনূস দায়িত্ব ছাড়ার আগে থেকে, ইউনূস তারেক রহমানের প্রথম ব্যক্তিগত বৈঠকটা যখন লন্ডনে অনুষ্ঠিত হলো 2025-এর জুনে, তখন থেকেই এ কথা ব্যাপকভাবে প্রচারিত হয়ে এসেছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের মূল লক্ষ্য বাংলাদেশের রাষ্ট্রপতি হওয়া এবং বাকি জীবনটা এই রাষ্ট্রপতি প্রটোকলের মধ্যে থাকা এবং রাষ্ট্র ক্ষমতা আসলে রাষ্ট্রপতি পদে থেকে পেছন থেকে পরিচালনা করা। তারেক রহমান তো তাকে এই কথাও দিয়ে এসেছিলেন লন্ডনে। বৈঠকের পরে বলেছিলেন যে তিনি চান, তার পক্ষ থেকে তার দলের নেতৃবৃন্দ জানিয়েছিলেন সংবাদ মাধ্যমকে যে তিনি চান সব সময় ডক্টর মোহাম্মদ ইউনূস, বেগম খালেদা জিয়ার মতো ব্যক্তিরা বিএনপি যদি সরকারে আসে সেই সরকারের মাথার উপর থাকবে। তার মানে কি তারেক রহমানকে শেষ পর্যন্ত নানা চাপে সিদ্ধান্ত নিয়ে ফেলতে হয়েছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসকেই তিনি মাথার উপর রাখতে হচ্ছে তাহলে তাকে। তার মানে ডক্টর মোহাম্মদ ইউনূস, তারেক রহমান সরকারের রাষ্ট্রপতি হতে যাচ্ছেন খুব শিগগিরই। এটার একটা ইঙ্গিত এই তারেক রহমান আর ডক্টর ইউনূসের হাতে হাত ধরে জুলাই জাদুঘর উদ্বোধন করাকে ধরে নেওয়া যায় নিশ্চিতভাবে। কারণ তারেক রহমান কিন্তু বরাবর ডক্টর ইউনূসের সাথে একটা দূরত্ব বজায় রেখে চলতে চেয়েছেন। মানে ডক্টর ইউনূস দায়িত্ব নেওয়ার পর থেকেই তারেক রহমান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সালাউদ্দিন আহমেদরা তো বলেছেন নানা সময়ে, তাদের কোনো ধারণাই ছিল না যে এই ছাত্ররা বা সেনাপ্রধান ওয়াকারুজ্জামান শেষ পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনূসকে এনে একটা সুশীল সমাজের মানে সরকার গঠন করাবে, যে সরকার কিনা আবার কিছুতেই নির্বাচনটা কবে দেবে সেটা খোলাসা করে বলবে না এবং যতদিন ইচ্ছায় ক্ষমতায় থাকার একটা খায়েশ প্রকাশ করবে, সংস্কার, বিচার, এরকম নানা অজুহাতে। এই প্রসঙ্গে যে তারা ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের উপর রাগ ছিল, ক্ষুব্ধ ছিল, সেটা কিন্তু এই মানে দমকেই প্রায় সালাউদ্দিন আহমেদের মুখ দিয়ে প্রকাশিত হয়। আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর তো ইউনূস আমল থেকেই সেটা বলে আসছেন। তারেক রহমান এতটাই ক্ষেপে গিয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের ওপর যে তারা কেন নির্বাচন দিচ্ছে না, কেন বারবার বলছে আগে সংস্কার, তারপর বিচার, তারপরে নির্বাচন। মনে থাকবে আপনাদের 2025-এর মে মাসে তিনি নয়াপল্টনে বিএনপির এক জনসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে ঘোষণা দিয়েছিলেন যে এখনই যদি এই সরকার এবছরের মধ্যে, মানে 2025-এর ডিসেম্বরের মধ্যে নির্বাচনের ঘোষণা না দেয় তাহলে সরকার পতনের আন্দোলন করতে হবে। এই আলটিমেটাম তিনি দিয়ে দিয়েছিলেন। ডক্টর মোহাম্মদ ইউনূসকে পরে তারেক রহমানের মাথা ঠান্ডা করতে জুন মাসে তার সঙ্গে দেখা করতে বিরাট বহর নিয়ে লন্ডন যেতে হয়েছে। শুধু তাই নয়, এমনকি তার মায়ের জানাজার দিনেও যখন ইউনূস আবেগ দেখাতে তাকে জড়িয়ে ধরতে গেলেন, তারেক রহমানের ছবি এবং ভিডিওতে স্পষ্টভাবে অস্বস্তি ফুটে উঠল। এরপর তারেক রহমান নির্বাচিত হলেন, কোনো উচ্ছ্বাস দেখালেন না, তার শপথ অনুষ্ঠানে উচ্ছ্বাস দেখালেন না। নির্বাচিত হওয়ার পর ডক্টর ইউনূসকে আলাদা করে কোনো ধন্যবাদ দিলেন না যে আপনি ছিলেন বলেই এমন অবাধ নির্বাচন হলো যেখানে আওয়ামী লীগকে বাদ
দেখে আমি নির্বাচিত হয়ে আসতে পারলাম বিপুল সংখ্যাগরিষ্ঠতায়, কিংবা তিনি তার শপথ গ্রহণের অনুষ্ঠানেও ডক্টর মোহাম্মদ ইউনূসকে কোনো আলাদা ধন্যবাদ, আলাদা আবেগ, আলাদা করমর্দন কিংবা আলাদা আলিঙ্গন কিছুর সুযোগ দিলেন না। ডক্টর মোহাম্মদ ইউনূস 2 ঘন্টা 2.5 ঘন্টা অপেক্ষা করে, মানে তিনি নিজেই ঢুকে সেই কথা বলছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানকে, তার আবার রিল ভাইরাল হয়ে গেল, যমুনায় ঢুকেছিলেন তারেক রহমানের ঈদ শুভেচ্ছা বিনিময়ের দিন একেবারে সাধারণ মানুষের সাথে। যমুনার গেটে 2-2.5 ঘন্টা অপেক্ষার পর ইউনূসকে ঢুকতে দেওয়া, এবং ঢোকার পরও এক রকমের মানে উষ্ণতা ছাড়া, এক রকমের আনুষ্ঠানিক ভাবে যতটুকু অভ্যর্থনা জানাতে হয় ততটুকুই অভ্যর্থনা এবং আবেগ দেখানোর মাধ্যমে তারেক রহমান প্রমাণ করেছিলেন যে তিনি ইউনূসের সাথে কোনো আলগা মাখামাখি চান না। আর সালাউদ্দিন আহমেদ তারেক রহমানের হয়ে বারবার সংসদে দাঁড়িয়ে, সংসদের বাইরে দাঁড়িয়ে বলেন, আমরা জুলাই সনদে তখন রাজি হয়েছিলাম, গণভোটে রাজি হয়েছিলাম, কারণ ইউনূস সরকারের ধান্দা ছিল যে তারা যতদিন ইচ্ছা ক্ষমতায় থাকবে এসব করে, সে কারণে ছিলাম। কিন্তু আমরা আসলে ইউনূস সরকারের ধান্দা বুঝেছিলাম, কিন্তু তাদের সঙ্গে একমত ছিলাম না। এবং তারেক রহমান কোনোদিন বলেন নাই, না না সালাউদ্দিন সাহেব এসব বলবেন না, বরং পরিষ্কার তারেক রহমানের ইঙ্গিত ছাড়া ইউনূস সাহেবের এরকম প্রকাশ্য বদনাম, তার ক্ষমতায় থাকার ধান্দার বিষয়টা প্রকাশ করে দেওয়া সালাউদ্দিনের পক্ষেও সম্ভবত না। এহেন ইউনূসকে রাষ্ট্রপতি পদে কে 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 এই নিয়ে যখন প্রশ্ন চারদিকে, এবং তারেক রহমান সরকারের ওপর ব্যাপক চাপ, একদিকে ভারত সরকার কোনো পাত্তা দিচ্ছে না, শেখ হাসিনাকে বক্তৃতা দিতে দিচ্ছে, তারেক রহমানকে প্রধানমন্ত্রী উল্লেখ না করে বিমস্টেক সভাপতি উল্লেখ করে চাপ দিচ্ছে তা যাতে তিনি ওই দাওয়াত নিয়ে ভারত যান। অন্যদিকে প্রেসিডেন্ট ট্রাম্পের দফতর থেকে রীতিমতো প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ দূত, দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর ঢাকা সফরে এসে ভারতের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বলে যাচ্ছেন তাকে অন্তর্ভুক্তিমূলক রাজনীতির পরিবেশ সৃষ্টি করতে হবে, তাকে আর কি কি করতে হবে তার যে লিস্ট দিয়েছেন তার সাথে তারেক রহমান যে লিস্টে চলছিলেন তার কোনো সম্পর্ক নাই। মানে তারেক রহমানকে চীনের সঙ্গে মাখামাখি কমিয়ে আনতে হবে, তারেক রহমানকে আওয়ামী লীগের জন্য যথাযথ পরিবেশ সৃষ্টি করে দেশে একটা স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ আনতে হবে। আর সবচেয়ে বড় যে কাজটা করতে হবে তারেক রহমানকে, সেটা হচ্ছে বাংলাদেশে ইসলাম পন্থার, চরম পন্থার, জঙ্গিবাদের যে অবাধ বিকাশ ঘটছে সে বিষয়ে সক্রিয় হতে হবে এবং কঠোর হতে হবে। তারেক রহমান এই চাপে এখন একেবারে জর্জরিত, বিপর্যস্ত। মানে তিনি কথা দিয়ে বুঝিয়ে শুনিয়ে দেশে ফিরেছিলেন যে তিনি বাংলাদেশে খিলাফত প্রতিষ্ঠার রাজনীতি করার সুযোগ দেবেন না, চরমপন্থা দমনে ব্যবস্থা নেবেন, একটা অন্তর্ভুক্তিমূলক পরিবেশ সৃষ্টি করবেন। এসব কথা দিয়ে তিনি আমেরিকা, ভারতকে বুঝিয়ে, সেনাবাহিনীকে বুঝিয়ে ক্ষমতায় এসেছিলেন। অথচ এখন তিনি সেসব কথা আর রাখতে রাজি নন, কারণ আওয়ামী লীগ রাজনীতিতে ফিরলে, শেখ হাসিনা রাজনীতিতে ফিরলে তিনি তার আর কোনো প্রাসঙ্গিকতা দেখেন না বাংলাদেশের রাজনীতিতে। এই নিরুপায় অবস্থায় তিনি গিয়ে আবার ইউনূসের ছায়াতলে আশ্রয় নিয়েছেন, যে ইউনূসকেও মার্কিন যুক্তরাষ্ট্র, ট্রাম্প প্রশাসন, মানে তিনি হিলারি ক্লিন্টনের বন্ধু, হিলারি ক্লিন্টনকে প্রেসিডেন্ট নির্বাচন করতে তিনি হাজার হাজার লাখ লাখ ডলার ঢেলেছিলেন। এবং এহেন লোককে, বিশেষ করে যেই লোক আবার বাংলাদেশে ক্ষমতায় এসে খিলাফত প্রতিষ্ঠার অবারিত সুযোগ করে দিয়েছেন, সেই লোককে মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বাস করে না। কাজেই ইউনূস সম্প্রতি প্রকাশ্যেই বাংলাদেশে ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করেছেন। ইরানের রাষ্ট্রদূত তাকে দ্রুত ইরান সফরে যেতে বলেছেন। তারেক রহমানকে কেউ কোথাও সফরে যেতে বলছেন না। তিনি চীন গিয়েছিলেন এ কথা দিয়ে যে তিনি করিডোর করতে দেবেন। এখন সার্জিও গোর এসে বলেছেন কোনো চীন বাংলাদেশ মিয়ানমার করিডোর হবে না, রাখাইন করিডোর দিতে হবে। এসব চাপে বিপর্যস্ত তারেক রহমান শেষ পর্যন্ত আন্তর্জাতিক বিশ্বের খেলোয়াড় ইউনূসের পতাকা তলে আশ্রয় নিয়েছেন। ইউনূস বলেছেন তিনি ইরান পৌঁছবেন এবং এই যে মার্কিন বিরোধী জোটে একটা মুখ্য ভূমিকা বাংলাদেশকে রাখতে তিনি ভূমিকা পালন করবেন। মানে ভাবেন যে ইউনূস মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি করে তারেক রহমানকে এমন একটা ফাঁপড়ে ফেলে গেছেন, সেই ইউনূসই এখন তারেক রহমান সহ বাংলাদেশকে ইরান অক্ষে নিয়ে যাবেন বলে কথা দিচ্ছেন এবং তার বিনিময়ে প্রেসিডেন্ট পদ পাওয়া। সবচেয়ে বড় কথা, বাংলাদেশে সর্বোচ্চ রাষ্ট্রীয় নিরাপত্তার সুযোগ সুবিধা SSF PGR দিয়ে সুরক্ষিত থেকে বাংলাদেশের বিপুল আর্থিক সাম্রাজ্য রক্ষার সুযোগ পাওয়ার
তার বিনিময়ে ইউনূস জুলাই জাদুঘর উদ্বোধন করতে গিয়ে ভুলে মাত্র এই কদিন আগেও যাকে কিনা বিদেশিদের সামনে নাহিদ ইসলামকে পরিচয় করিয়ে দিয়েছেন, নাহিদ ইসলাম নিজেই একটা ইতিহাস, আসিফ মাহমুদ সজীব ভুইয়াই সেই তরুণ যিনি কিনা তাকে প্রথমবারের মতো প্রধান উপদেষ্টা হতে বলেছিলেন, সেই নাম উল্লেখ করে বক্তব্য রেখেছেন। আর ক্লিনটনের সামনে গিয়ে মাহফুজ আলমকে মাস্টার মাইন্ড বলেছেন, কিন্তু জুলাই জাদুঘর উদ্বোধন করতে গিয়ে একবারও বলেন নাই কই আমার নাহিদ, কই আমার মাহফুজ, কই আমার আসিফ মাহমুদ সজীব ভুইয়ার মতো বিরাট তরুণ বিপ্লবীরা কই আজকে জুলাই জাদুঘরে। এই জুলাই জাদুঘর তো তাদেরই কীর্তির ইতিহাস। একদম ইউনূস সেসব বিষয়ে কোনো কথা বলেন নাই। তিনি আনাস নামে এক কিশোরের কথা বলেছেন, যার কথা আর কোনো রাজনৈতিক দল উল্লেখ করে না, এমনকি তাদের প্রিয় হাদি, যাকে তারা মিলে সৃষ্টি করলেন, সেই হাদির নামটা পর্যন্ত মুখে আনেন নাই। আর 11 দলীয় জোট বাইতুল মোকাররমের সামনে 5ই আগস্ট বিরাট সমাবেশ করেছে। সে সমাবেশে জামাতের আমির ঘোষণা দিয়েছেন এই সরকারের দিন ফুরিয়ে আসছে, এবং 5ই আগস্টে তাদের এই সমাবেশ শেখ হাসিনা সরকারের পতনের সেলিব্রেশন উদযাপন উপলক্ষে ছিল না, বরং ছিল তারেক রহমান সরকারের দুর্নীতি, গ্যাস বিদ্যুৎ না দিতে পারা এবং এই সরকারের আমলে মানুষের ব্যাপক জনদুর্ভোগের প্রতিবাদে। 11 দলীয় জোটের এই সভায় দাঁড়িয়ে নাসির উদ্দিন পাটোয়ারি মনে করিয়েছেন, তারেক রহমান 17 বছর লন্ডনে আরামে ছিলেন, আয়েশে ছিলেন, তিনি কি করে বুঝবেন তারা যখন জুলাই আগস্টে প্রাণের ঝুঁকি নিয়ে রাজপথে ছিলেন সেই রাজপথে থাকার গুরুত্ব। কাজেই সব মিলিয়ে তারেক রহমানের পায়ের নিচে মাটি নাই। তিনি বোধহয় কোনোভাবে ভাবছেন ইউনূস শেষ পর্যন্ত তাকে বাঁচিয়ে রাখবেন, টিকিয়ে রাখবেন। তবে ইউনূস এমন এক ব্যক্তি, তিনি নিজের টিকে থাকা, বেঁচে থাকা আর পদে বসা ছাড়া অন্য কিছু বোঝেন কিনা বলা মুশকিল।